ইউনূসের এই গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক যত রকমের দুর্নীতি আছে মোটামুটি বলা চলে আমার কাছে এগুলো আছে। যে এই লোক ইনকাম করার পরে এগুলো ট্রাস্টে ঢুকায়, ট্রাস্টে ঢুকানোর পরে আবার এই টাকা সে ওই ট্রাস্ট থেকে তাকে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন 5ই অগাস্টের পরে ইউনূস 666 কোটি টাকা তার মকুফ হয়ে গেছে, তাই না? জি, জি। যে উনার কোনো টাকা পয়সা নেই যেহেতু এটা তো মকুব হবেই আদালতে। এটা তো স্বাভাবিক। তো ঘটনা যেটা দাঁড়িয়েছে যে আমরা যখন আলাপগুলো করি দুই ধরনের আলাপ আছে। এক ধরনের মানুষ ধরেন দুই ধরনের বলাটাও ঠিক হবে না, 3-4 ধরনের বলা যেতে পারে। যেমন এক ধরনের মানুষ শুনে সেটাই বলে, তাদের জন্য কোনো প্রমাণপত্রের এগুলোর প্রয়োজন হয় না, জাস্ট তারা শোনা কথাগুলোই ফেরি করতে থাকে। একদল মানুষ আছে যে তারা নির্ধারণ করে নেয় যে তারা কোনটা বিশ্বাস করবে। তারা সত্য মিথ্যার থেকে সবচেয়ে বড় ব্যাপার যে আমি আসলে ইউনূসের পক্ষে থাকবো নাকি আমি আওয়ামী লীগের পক্ষে থাকবো, তখন এক ধরনের সিদ্ধান্ত নেয়। কিছু মানুষ আছে যারা ইনভেস্টিগেশন করে, যারা সত্যটা জানতে চায়, যারা একদম পুরো ঘটনাটা জানতে চায়। আমার মনে হয় আমি 3য় নাম্বার দলটার মধ্যে পড়ি। তো আমার কাছে কয়েক লক্ষ ডকুমেন্টস আছে। আমার প্রায় 4টা-5টা হার্ড ড্রাইভের এগুলো হচ্ছে না, এক একটা হার্ড ড্রাইভ 6 টেরাবাইট, আমি জায়গা দিতে পারছি না। অর্থাৎ ইউনূসের এই গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক যত রকমের দুর্নীতি আছে মোটামুটি বলা চলে আমার কাছে এগুলো আছে। তো আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই যে তার তো আসলে কোনো টাকা পয়সা নেই। একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, 2011 এবং 2012 অর্থ বছরে ইউনূস ব্যক্তিগতভাবে ইনকাম করে 56,50,00,000 টাকা। ওই একই বছরে সে আরেকটা খাতে ইনকাম করে, এগুলো ব্যক্তিগত ইনকাম, 5,02,00,000 টাকা। আর 1.17 লক্ষ আরেকটা খাতে সে ইনকাম করে 5,69,000 টাকা। এটা হচ্ছে 2011 থেকে 12 অর্থ বছরের তার এই 3টা ইনকামের হিসাব। সে করেছে কি, হিসাব করে দেখলো যে এই টাকাটা যদি আমি আসলে নর্মাল ভাবে আমার ইনকাম দেখাই তাহলে তো প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে। তো আপনাদের এই নয়নের মনি করলো কি, সে 3টা ট্রাস্ট বানালো, চ্যারিটেবল ট্রাস্ট বানালো। একটা নাম দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাস্ট, একটা নাম দিয়েছে ইউনূস ফ্যামিলি ট্রাস্ট, একটা নাম দিয়েছে ইউনূস সেন্টার। মাথায় রাখবেন, জি। বাংলাদেশের আইনটা হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের চ্যারিটেবল ট্রাস্ট বানান, সেই সেই চ্যারিটেবল ট্রাস্টে যখন আপনার ইনকাম দিয়ে দিবেন তখন সেই ইনকামের উপর আপনাকে কর দিতে হবে না, এটা সে জানতো আর কি। জি। এখন মানে গোয়েন্দারা দুর্নীতি দমন কমিশন এটাকে ফাইন্ড আউট করে বের করলো, দুর্নীতি দমন কমিশন কি আপনার এনআরবির লোকেরা বের করলো যে এই লোক ইনকাম করার পরে এগুলো ট্রাস্টে ঢুকায়, ট্রাস্টে ঢুকানোর পরে আবার এই টাকা সে ওই ট্রাস্ট থেকে তাকে দেওয়া হয়। বুঝেন না এই ব্যাপারটা? আচ্ছা, 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 হ্যাঁ। মানে ইনকাম করে ইনকামের ট্যাক্স দিল না কিন্তু এটা ট্রাস্টে ঢুকিয়ে ফেললো। ট্রাস্টে টাকাটা যে ট্রাস্ট থেকে ওনাকে অনারিয়াম বা অন্য কোনো ভাবে দেয় সেটা ট্যাক্স লাগে না। তার মানে একটা মানুষ ধরেন আমরা কি করি, আমরা বেতন পাওয়ার পরে আমরা বাসা ভাড়া দেই বা আমাদের মর্টগেজের টাকা দেই, তাই না? আমরা ফুড জি, কিনি, আমরা রিক্রিয়েশনের জন্য টাকা রাখি, বাচ্চাদের কিনে যদি কোথাও বেড়াতে যেতে হয় মান্থলি, আমাদের সারা মাসে একটা সুনির্দিষ্ট খরচ আছে। তো আমি যখন ইনকাম করি তখন আমার কি, ধরেন আমি সেলফ ইনকাম যদি করি তখন আমাকে সারা বছরের একটা ট্যাক্স আমি দেই। আবার যারা জব করে তাদেরকে ওই জবের থেকেই টাকাটা কেটে নেয়, চাকরি থেকে টাকাটা কেটে নেয়, তার পে স্লিপের মধ্যে অটোমেটিক আসে। তো ইউনূস আপনাদের এই সরল সুন্দর লোকটা যাকে মানুষ দায়িত্ব দিয়ে বসিয়েছে, সে করলো কি, তার এই যে কত 56 কোটি, এদিকে 5 কোটি, 56 আর 5 হচ্ছে 61, 61 কোটি আর 5, 6, 7, 8, 8 কোটি, সরি, 61,69,00,000 টাকা, 61,69,00,000 টাকা সে চ্যারিটি ট্রাস্টে ঢুকিয়ে দিয়ে এটার পুরো জি, ট্যাক্সটা সে বাদ দিয়ে দিল। এবং মজার ব্যাপার হচ্ছে, মানে আমি গতকালকে রাত্রে প্রায়, মানে আমি প্রতিদিনই আর কি ধরেন 7-8 ঘন্টা এখানে গবেষণা করতে হয়, আমার প্রচুর কষ্ট যাচ্ছে। তো আমি একটা মজার জিনিস বের করলাম। মজার জিনিসটা জি। হচ্ছে এই লোকটা একটা সাইকোপ্যাথ, মানে ইন্টারেস্টিংলি সাইকোপ্যাথ। ও গ্রামীণ ব্যাংকে ওকে কিন্তু চাকরি দিয়েছে সরকার। মাথা সবাই মনে করে বাংলাদেশে যে গ্রামীণ ব্যাংকটা মনে হয় ওর বানানো ব্যাংক, হুইচ ইজ নট কারেক্ট। গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল আসলে এরশাদের আমলে, ঠিক আছে? জি, এরশাদের আমলে তাকে প্রেষণে অর্থাৎ ডেপুটেশনে সে যেখানে চাকরি করতো, অর্থাৎ চিটাগাং ইউনিভার্সিটিতে চাকরি করতো, তাকে ওইখান থেকে ধরে নিয়ে এসে
আপনার গ্রামীণ ব্যাংকে ডেপুটেশনে চাকরি দেওয়া হয়। সো সে 1983 থেকে 1990 সাল পর্যন্ত সে ডেপুটেশনে চাকরি করলো। 1990 সালের শেষের দিকে তার চাকরিটা পার্মানেন্ট করে তাকে এমডি বানা দেওয়া হলো এসব থাকা অবস্থাতেই। কেমন? এর পরবর্তী সময় যখন বিএনপি গভর্নমেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, সে এমডি ছিল। এমডিতে আসার পর সে প্রথমে ভাগ্য পরিবর্তন করে হচ্ছে তার পরিবারের। তার বাবার নাম হচ্ছে দুলা মিয়া সওদাগর, দাদার নাম হচ্ছে নজু মিয়া সওদাগর, এবং তাদের একটা প্রিন্টিং প্রেস ছিল। আব্দুল সালাম অর্থাৎ তার বড় ভাই, তারপর তার ভাই মোহাম্মদ ইব্রাহিম, সে নিজে, তার তার বোন। আমার কাছে তাদের যে ফ্যামিলির পুরো, ওই যে আমরা আর কি সিটি কর্পোরেশন থেকে কিছু ডকুমেন্টস উঠিয়েছি তার ব্যাপারে, তার পুরো ফ্যামিলির চিত্রটা আমাদের কাছে আছে। তো সে প্রথমে তার ফ্যামিলিকে উঠালো। তার ফ্যামিলি তখন ওই ওই প্রেস দিয়েই চলতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হয় কিছু ইনকাম ছিল, আর হচ্ছে তার এই যে প্রেসের টাকা দিয়ে তার ফ্যামিলি চলতো। এই ফ্যামিলির টাকা দিয়ে সে মূলত দেখলো যে তার ফ্যামিলি ডোবা অবস্থাতে, তখন সে করলো কি, গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ধরেন চেক বই থাকে তাদের, মানে 500টা শাখার চেক বই, 500টা শাখার লেজার বুক, 500টা শাখার যত রকমের মুদ্রণের কাজ আছে, একটা ব্যাংকের মুদ্রণের কাজ আপনাকে নিশ্চয়ই বলে দিতে হবে না, অনেক অনেক অনেক। এই সমস্ত মুদ্রণের কাজ সে তার পরিবারকে দিয়ে দিল। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্সটা ঘাটতে গেলাম 1983, সেখানে দেখা গেল ওইখানকার 19 নম্বরে লেখা আছে যে গ্রামীণ ব্যাংক একমাত্র লোন দিবে দুস্থ এবং ল্যান্ডলেস পিপলকে। তো দুলামিয়া কি ল্যান্ডলেস? দুলামিয়ার 5 লাইসে 5তলা বাড়ি দেখা যাচ্ছে, সে পাকিস্তান আমলে 1960 তাদের 2তলা বাড়ি ছিল, পরে এটাকে মনে হয় 5তলা বানিয়েছে। সে তো ল্যান্ডলেস ছিল না, তাদের আরো কিছু ল্যান্ড টেন্ড ছিল। তো এই ল্যান্ডলেস পিপলকে ঋণ দেওয়ার কথা, কিন্তু ঋণটা দিচ্ছে হচ্ছে তার পরিবারকে। এবং মজার ব্যাপার হচ্ছে ঋণটা দিচ্ছে গ্রামীণ ব্যাংক। এবং সে এত চালাক, সে গ্রামীণ ব্যাংকের সে তাদের যে প্যাকেজিং কর্পোরেশন, এটাকে এজেন্ট বানিয়ে দিল গ্রামীণ ব্যাংকের। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সমস্ত মুদ্রণের দায়িত্ব তার কোম্পানিকে দিয়ে দিল। এতে করে হলো কি, ওদের যে স্টাফের বেতন, ওদের যে অফিসের খরচ, এটাও আর কোম্পানিকে দিতে হলো না, এটা দিয়ে দিল গ্রামীণ ব্যাংক। এবং গ্রামীণ ব্যাংকের সাথে তার কোম্পানির একটা চুক্তি হয়েছিল 17/6/1990। আমি চুক্তিটা বসে বসে পড়লাম। সমস্ত কিছু দিবে গ্রামীণ ব্যাংক, কিন্তু যে প্রফিটটা করবে প্যাকেজিং কর্পোরেশন, সেইটার ভাগ গ্রামীণ ব্যাংক পাবে না। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আচ্ছা, জি। তো যাই হোক, তার ব্যক্তিগত ইনকামের কথা বলছিলাম। তো তাকে আমি সাইকোপ্যাথ কেন বলছি? সাইকোপ্যাথ হচ্ছে, সে নিয়ম বহির্ভূত ভাবে গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে সে গ্রামীণ কল্যাণ করলো, গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ফান্ড, এই যে সে প্রত্যেকটা প্রতিষ্ঠান করছে, এগুলো কিন্তু তার কোনো এখতিয়ার নাই। সে আবার প্রত্যেকটা শেয়ার হোল্ডার হচ্ছে, মানে উইদাউট পুটিং এনি মানি অন দ্য টেবল সে শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যে গ্রামীণ কল্যাণ যত টাকা ইনকাম করেছে, এগুলো কোনো ট্যাক্স সে দিত না। তার যুক্তি ছিল যে এই টাকাটা যেই সোর্স থেকে এসেছে, ধরা যাক আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমি আপনাকে 10 কোটি টাকা দিলাম। জি। 10 কোটি টাকা কেন দিলাম? কারণ আপনার একটা আল্লাহ কোম্পানি ভাই, আছে, 10 কোটিতে। আপনার একটা জি কোম্পানি জি আছে, এই কোম্পানি আমাকে ধরেন কোনো একটা সার্ভিস দিল, প্রপার্টি সার্ভিস দিল। আপনাকে যে আমি টাকাটা দিলাম, আপনি এই টাকাটা তো আপনার অ্যাকাউন্টে নিলেন, আপনি এটা 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 কানাডিয়ান গভর্নমেন্টকে আপনি এটা ট্যাক্স দিলেন না? জি জি এখন এই টাকাটা থেকে 5 কোটি টাকা আপনি হাসান ভাইকে দিলেন, হাসান ভাই আপনার একটা কাজ করে দিছে, এটা জি আরেকটা কাজ। এখন হাসান ভাই বলছে এটা টাকা ট্যাক্স উনি দিবে না। ধরা যাক হাসান ভাই হচ্ছে আমাদের ডক্টর ইউনূস, হাসান ভাই টাকাটা ট্যাক্স দিবে না। কেন দিবে না? হাসান ভাই বলছে এই টাকার উপরে তো ট্যাক্স অলরেডি ইসমাইল ভাই দিয়েছেই, আমি আবার ওই একই টাকার উপরে ট্যাক্স দিব কেন? এখন আপনি যে আরেকটা ট্রানজাকশন করছেন, এটার কিন্তু কোনো খবর নাই, এখানে যে হাসান ভাইয়ের একটা ইনকাম হচ্ছে। এই এইভাবে তার প্রায় 1500 কোটি টাকা ট্যাক্স সে দিবে না বাংলাদেশ গভর্নমেন্টকে। এখন সে যেহেতু নোবেল প্রাইজ পেয়েছে, একটু পরিচিত আছে, তো অনেক গভর্নমেন্টই তাকে ধরতে একটু ভয় পেত। বাংলাদেশ সরকার অর্থাৎ বিগত সরকার এটা এটা টের পেল যে এই ঘটনা কি, কেমনি কিভাবে টের পেল? গ্রামীণ ব্যাংকে গত প্রায় 3-4 বছর আগে বেশ কিছু একেবারে তরুণ কিছু ছেলে পেলে, আমি তাদের নাম বলছি না, তারা সেখানে চাকরি পেল। এরা আগে ডিফেন্সের কর্মকর্তা ছিল, বাংলাদেশ নেভি, বাংলাদেশ আর্মিতে তারা ছিল। তারা করলো কি, ঢুকেই এই গ্রামীণ ব্যাংকের গত 40 বছরের অডিট করলো। এটা তো খুবই স্মার্ট ছেলে পেলে, এরা চিন্তা করলো যে ঘটনাটা কি একটু দেখি তো, গত 40 বছরে গ্রামীণ ব্যাংক কেমনে চলেছে। এরা তখন পুরো অডিট করে ফেললো। অডিট করার পরে দেখে কি,
এখানে হাজার হাজার কোটি টাকার অনিয়ম। যেমন ইউনুস আপনার টেলিনর এখানে শেয়ার পেয়েছে গ্রামীণ ফোনের। হুম, ঘটনা কি, টেলিনর গ্রামীণ ব্যাংকের শেয়ার পেয়েছে, এরা নরওয়ের কোম্পানি, নরওয়ে আবার আপনার নোবেল দেয়, এরা সেইখানে অনেক প্রভাবশালী একটা কোম্পানি। মানে ওরা যোগাযোগ খুঁজতে খুঁজতে বের করলো যে ও হচ্ছে মূলত একজন দালাল। মানে টেলিনরকে সে টাকা ব্যবসা পাইয়ে দিচ্ছে, টেলিনর আবার বাম হাত দিয়ে তাকে ওই ব্যবসার পার্সেন্টেজ দিচ্ছে।